শোনা যাবে, টেনশনে কোনো কারণ নেই, ঠিক আছে? আগে তো বলতে হবে নাকি, তারপরে তো শুনতে পাবে। দেখো, এরপরে শুরু হচ্ছে প্রলোগ। আমি আগের দিন, এর আগের যে সেশন, সেই সেশনে আমরা ইন্ট্রোডাক্টরি এরিয়াটাকে কভার করেছি। এই যে সেশন, এই সেশনে আমরা নাটকের প্রলোগটাকে পড়ব। এই প্রলোগটাকে লিখছেন ডেভিড গ্যারিক। কে লিখছেন? ডেভিড গ্যারিক। ডেভিড গ্যারিক কে? ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টার্স অফ স্টেজ। তখনকার দিনে কন্টেম্পোরারি ইংলিশ স্টেজের একজন বিখ্যাত অভিনেতার নাম ডেভিড গ্যারিক। তিনি লিখছেন, প্রবেশ করেছে একজন অভিনেতা, তিনি মিস্টার উডওয়ার্ড। কে প্রবেশ করেছে? তাহলে প্রলোগটা কে লিখছে? লিখছেন ডেভিড গ্যারিক। এবং প্রলোগটা কে বলছেন? প্রলোগটা বলছেন মিস্টার উডওয়ার্ড। মনে রাখবে, মিস্টার উডওয়ার্ড ইজ আ কমিক অ্যাক্টর। ইনি একজন কমিক অ্যাক্টর, অর্থাৎ কমেডিতে অভিনয় করেন, ঠিক আছে? কিন্তু এখানে শুরুতে আমরা দেখতে পাচ্ছি হি ইজ ড্রেসড ইন ব্ল্যাক। তিনি কালো পোশাক পরেছেন। তার মানে এর কারণটা কি? তিনি কেন কালো পোশাক পরেছেন? এর কারণটা, বিকজ হি ইজ হিয়ার represented, because he is here represented as mourning, mourning, mourning the death of the comic muse, the death of the comic muse. আবার বলছি, মিস্টার উডওয়ার্ড পপুলারলি তিনি একজন কমিক অ্যাক্টর, মানে তিনি কমেডিতে জেনারেলি ভাবে তিনি অভিনয় করেন। মিস্টার উডওয়ার্ড তিনি কে? তিনি জেনারেলি একজন কমিক অ্যাক্টর, অর্থাৎ তিনি কোথায় অভিনয় করেন? তিনি অভিনয় করেন জেনারেলি কমেডিতে। কিন্তু এখন আমি যেটা ইন্ট্রোতে বলেছিলাম যে সেন্টিমেন্টাল কমেডি এমনভাবে সব জায়গায় ছড়িয়ে পড়ছে যে মানুষ আর ট্রু কমেডি বা জেনুইন কমেডি, আই রিপিট, ট্রু কমেডি বা জেনুইন কমেডি এটা মানুষ দেখছে না। এর পরিবর্তে মানুষ কি দেখছে? মানুষ সেন্টিমেন্টাল কমেডি দেখছে। তাহলে সেন্টিমেন্টাল কমেডি যদি দেখে, সেগুলো একটু সিরিয়াস কমেডি, একটু ট্রাজিক কমেডি টাইপের এক ধরনের কমেডি। এই কমেডিগুলোতে কারা রোল পাবে না? যারা কমিক অ্যাক্টর, যেমন মিস্টার উডওয়ার্ড, কারণ তিনি সারা জীবন কমেডি করে এসেছেন, সুতরাং তিনি পাঠ পাবেন না। কোথায় পাঠ পাবেন না? তিনি পাঠ পাবেন না এই ধরনের সিরিয়াস কমেডিতে, তিনি পাঠ পাবেন না। এই জন্য তিনি কি করেছেন? এই জন্য তিনি কালো পোশাক পরে এসেছেন। এই কালো পোশাকটা কি পোশাক? এটা অ্যাকচুয়ালি একজন মানুষ যদি মারা যায়, আর মানুষ মারা যাওয়ার পরে এই ধরনের কালো পোশাক পরে শুধুমাত্র দুঃখ দেখানোর জন্য। তার মানে মিস্টার উডওয়ার্ড এই যে কালো পোশাক পরে আসছেন, এটা প্রমাণ করে দিচ্ছে যে ভিতর থেকে তিনি ভেঙে পড়েছেন। এটা প্রমাণ করে দিচ্ছে যে তিনি মেন্টালি ব্রোকেন, তিনি মেন্টালি ফ্রাস্ট্রেটেড আছেন। এবং এর কারণটা কি? এতটা ভেঙে পড়ার কারণ কি? এর কারণ রিয়েল কমেডি আর মানুষ এই মুহূর্তে দেখতে চাইছে না। মানুষ কি চাইছে না? মানুষ আর রিয়েল কমেডি দেখতে চাইছে না। মানুষ দেখতে চাইছে কোনটা? মানুষ দেখতে চাইছে সেন্টিমেন্টাল কমেডি। আর সেন্টিমেন্টাল কমেডিতে তিনি অভিনয় করতে পারবেন না, যে কারণের জন্য তিনি কালো পোশাক পরে স্টেজে প্রবেশ করেছেন, ঠিক আছে? তার মানে আমরা দেখলাম, আচ্ছা এই প্রলোগটা কার লেখা? এই প্রলোগটা ডেভিড গ্যারিকের লেখা। এই প্রলোগটাকে মঞ্চে দর্শকদের সামনে কে বলছেন? মঞ্চে দর্শকদের সামনে একজন বিখ্যাত কমিক অভিনেতা বলছেন। সেই অ্যাক্টরের কি নাম? সেই অ্যাক্টরের নাম মিস্টার উডওয়ার্ড। তিনি কোন ধরনের নাটকে অভিনয় করেন? ট্র্যাজেডি না কমেডি? কোন ধরনের নাটকে অভিনয় করেন? ট্র্যাজেডি না কমেডি? উত্তর কি হবে?
He takes part in which type of play? Does he perform in tragedy or he performs in comedy? কি ধরনের এতে অভিনয় করেন? তিনি কমেডিতে অভিনয় করেন। হি পারফর্মস ইন কমেডি। তাহলে সেন্টিমেন্টাল কমেডি যখন পুরো জায়গাকে দাপিয়ে বেড়াচ্ছে, সেন্টিমেন্টাল কমেডি যখন পুরো দাপিয়ে বেড়াচ্ছে, তখন কি তিনি কাজ পাবেন? তখন কি তিনি কাজ পাবেন? উত্তর হচ্ছে না। তাহলে কারা কাজ পাবে? আমাকে বলো, কারা কাজ পাবে? তিনি যদি কাজ না পান তাহলে কারা কাজ পাবে? যদি তিনি কাজ না পান তাহলে কারা কাজ পাবে? অল্টারনেটিভলি যারা সেন্টিমেন্টাল অ্যাক্টর, ড্রামাটিস্ট তো যারা নাটক লেখে, মানে সেন্টিমেন্টাল অ্যাক্টররা কাজ পাবে, রাইট? আচ্ছা, সেন্টিমেন্টাল অ্যাক্টররা যদি কাজ পায় তাহলে তার ঘর তো চলবে না, তার ঘরের লোক তো খেতে পাবে না। তাহলে কি করতে হবে? তিনি একটা অসুবিধার মধ্যে পড়ে গেছেন। তিনি কোথার মধ্যে পড়ে গেছেন? তিনি একটা অসুবিধার মধ্যে পড়ে গেছেন। আর এই অসুবিধার মধ্যে পড়েছেন বলে তিনি এখন কালো রঙের ড্রেস পরে স্টেজে প্রবেশ করছেন। এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যার উত্তরটা উপরে লিখালাম যে ডেভিড গ্যারিকের প্রলোগে, মানে ডেভিড গ্যারিকের লেখা প্রলোগে মিস্টার উডওয়ার্ড কালো পোশাক পরে কেন প্রবেশ করেছেন। ঠিক আছে, এরপরে লক্ষ্য করো, তিনি বলছেন, এরপর আমরা শুরু করছি। এরপরে তিনি একটা রুমাল ধরে রয়েছেন, হ্যান্ডকারচিপ, যেটার মানে একটা ন্যাপকিন ধরা আছে হাতে, এবং সেটা তিনি তার চোখের সামনে নিয়ে আসছেন। কেন? এর কারণ অবশ্যই একটাই, এটা কারণ অবশ্যই একটাই, এবং সেটা কি? না, সেটা হচ্ছে তার কষ্ট। আবার বলছি, সেটা কি? সেটা হচ্ছে তার কষ্ট। তিনি কষ্ট পাচ্ছেন। আবার বলছি, তিনি কষ্ট পাচ্ছেন। এই কষ্ট পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। কেন? কারণটা তোমরা জানো। আরো ডিটেল জানার জন্য প্রলোগটাকে পড়ো। তিনি বললেন, এক্সকিউজ মি স্যার। এখানে স্যার বলতে তিনি ডাইরেক্ট অডিয়েন্সদেরকে অ্যাড্রেস করলেন। বললেন, এক্সকিউজ মি স্যার, I pray I cannot speak. I'm crying now. মানে আমি বলছি, আমি আমি কথা বলতে পারবো না। কেন কথা বলতে পারবো না? কারণ আমি কাঁদছি এখন। মানে ইটস বিকজ আই এম ক্রাইং অর আই এম উইপিং, দ্যাট ইজ ওয়াই আই ক্যানট স্পিক। সেই কারণের জন্য আমি কথা বলতে পারবো না। আর শুধু আজ কাঁদছি এটা নয়, আজ আমি পুরো সপ্তাহ জুড়ে কাঁদছি। এই কান্নার কারণ কি? এই কান্নার কারণও আবার সেই একই কারণ, the declination of true comedy from English stage and the dominance of sentimental comedy on English stage. ইংলিশ স্টেজের উপর সেন্টিমেন্টাল কমেডি ডমিনেট করছে। কি বলছি বোঝা যাচ্ছে? এটা খেয়াল রাখতে হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, খুব গুরুত্বপূর্ণ জায়গা। বলছে, এক্সকিউজ মি স্যার, আমি অনুরোধ করছি যে আমি কথা বলতে পারছি না, আমি এখন কাঁদছি এবং পুরো সপ্তাহ কেঁদে চলছি। এরপরে দেখো, একটা ডাবল কোটেশনের মধ্যে একটা লাইন আছে। এই লাইনগুলো শেক্সপিয়ারের হ্যামলেট নাটক থেকে অ্যাডাপ্ট করা হয়েছে, এই জন্য এগুলো ডাবল কোটেশনের মধ্যে রয়েছে। ঠিক আছে, পাশে লিখে রাখবে, ইট ইজ অ্যান ইকো অফ, ইট ইজ অ্যান ইকো অফ, ইট ইজ অ্যান ইকো অফ, ইকো অফ হ্যামলেট স্পিচ। It is an echo of Hamlet's speech to his mother in Shakespeare's tragedy. In Shakespeare's tragedy, যে ট্র্যাজেডির নাম হচ্ছে হ্যামলেট, HAMLET। কি বললাম? ইট ইজ অ্যান ইকো অফ Hamlet's speech to his mother. It is an echo of Hamlet's speech to his mother. ঠিক আছে, ইন শেক্সপিয়ার্স ট্র্যাজেডি হ্যামলেট, শেক্সপিয়ারের নাটক হ্যামলেটে এই ধরনের কথা কে বলেছিল? হ্যামলেট বলেছিল। কাকে বলেছিল? সে তার
মাকে বলেছিল। এমন নয় যে পুরোপুরি লাইনটা, ঠিক আছে, হবু যেমনটা রয়েছে সেরকমটা এখানে সে বলে দিয়েছে, দ্যাটস নট দ্য কেস। সেটা নয় যে পুরোপুরি সেটাই বলে দিয়েছে, সেটা নয়, ঠিক আছে। কিন্তু আমরা এই জায়গার মধ্যে আমরা দেখতে পাবো, দেখো বলছে কি বলা হচ্ছে, লাইনটাকে বোঝার চেষ্টা করো। বলছে ইট ইজ নট অ্যালোন দিস মর্নিং স্যুট। এখানে মর্নিং স্যুট এই কথাটার মানে লেখো ব্ল্যাক ড্রেস। আবার বলছি মর্নিং স্যুট এই কথাটার মানে কি? এই কথাটার মানে ব্ল্যাক ড্রেস। মনে রাখবে এই মর্নিং স্যুট এই ওয়ার্ডটা কিন্তু হ্যামলেট বলেনি। হ্যামলেট কি বলেছিল? বলেছিল ইট ইজ নট অ্যালোন মাই ইনকি ক্লোক গুড মাদার। হ্যামলেটের সুইচটা লিখছি, লাইনের পাশে লিখে রাখো। ইট ইজ নট অ্যালোন মাই ইনকি, ইঙ্ক থেকে ইনকি, ক্লোক CLOAK ক্লোক, গুড মাদার। ঠিক আছে, এই কথাটা হ্যামলেট বলেছিল। হ্যামলেট কোথায় বলেছিল? এটা কে বলেছিল? হ্যামলেট বলেছিল, ঠিক আছে। সে তার মাকে বলেছিল। কোন অ্যাক্টে বলেছিল? অ্যাক্ট 1-এ বলেছিল। কোন সিনে বলেছিল? সিন 2-তে বলেছিল, ঠিক আছে। এখন পারপাসফুলি এই যে লাইনটা যেটা হ্যামলেট বলেছে, মানে সেইটাকে একটু চেঞ্জ করা হচ্ছে এখানে। যেমন ইঙ্কি ক্লোক কথাটাকে চেঞ্জ করে এখানে একটা এক্সপ্রেশনকে ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে মর্নিং স্যুট। দেখো মর্নিং স্যুট মানে একটু আগে বললাম ব্ল্যাক ড্রেস। আবার এই ইঙ্কি ক্লোক এই কথাটার মানেও কিন্তু আবার ব্ল্যাক ড্রেস, রাইট? কারণ ইঙ্ক তো কালোই হয়, তাই ইঙ্কি ক্লোক মানে এই কালো পোশাক। অ্যাকচুয়ালি খুব ভালো করে বুঝবে, এখানে যে কথাটা হ্যামলেট বলেছিল সেখানে ছিল গুড মাদার। এখানে মাদার ওয়ার্ডটা চেঞ্জ হয়েছে মাস্টার্স। এখানে মাস্টার্স বলতে অডিয়েন্স। তাহলে মাদার ওয়ার্ডটা হ্যামলেট নাটকে ছিল, এখানে এসেছে মাস্টার্স ওয়ার্ডটা। হ্যামলেট নাটকে ইঙ্কি ক্লোক কথাটা ছিল, এখানে এসেছে মর্নিং স্যুট। তারপরে বলছে আই হ্যাভ দ্যাট উইদিন। এই আই হ্যাভ দ্যাট উইদিন এই কথাটা আবার হ্যামলেট নাটকে পুরোটা আছে অ্যাজ ইট ইজ। I have that within which passeth so. I have that within which passeth so. এই কথাটা হ্যামলেট নাটকে আছে। তার মানে এই লাইনটা হুবহু হ্যামলেটের। ইট ইজ নট অ্যালোন দিস, ঠিক আছে। এই দিস থেকে একটু চেঞ্জ হচ্ছে, তার মানে এটা ডাবল কোটেশনের মধ্যে রয়েছে, কারণ এটা হ্যামলেট নাটকের কথাটাকে এখানে একটু চেঞ্জ করে বলা হচ্ছে। অ্যাকচুয়ালি হ্যামলেট এই কথাটার মাধ্যমে সে তার মাকে কি বলতে চাইছে? হ্যামলেট বলতে চাইছে যে মা, আমি এই কালো যে পোশাকটা পরে আছি, এই কালো পোশাকটা পরে আছি বলে তুমি ভেবো না যে আমি দুঃখ পাচ্ছি। তোমাকে এইটুকু বুঝতে হবে কে আমার দুঃখটা আমার মনের ভিতরে অনেক বেশি। এই কালো পোশাক আমার দুঃখটাকে অত ব্যাপকভাবে প্রকাশ করতে পারছে না যতটা দুঃখ আমার মনের ভিতরে রয়েছে। অর্থাৎ যে দুঃখটা আমার মনের ভিতরে রয়েছে সেটা কোনোভাবে এডিকুয়েটলি কালো পোশাকের মাধ্যমে ব্যক্ত করা সম্ভব নয়। আমি কি বললাম বোঝা গেছে? এটা হ্যামলেট বলেছে। এখানে মিস্টার উডওয়ার্ড সেই কথাটাই তো বলছেন। তিনি দর্শকদেরকে বলছেন যে দর্শকরা, এই যে আপনারা দেখছেন আমি একটা কালো পোশাক পরে আপনাদের সামনে এসেছি, এই কালো পোশাকটা তো একটা ফিউনারাল ড্রেস, এটা তো একটা ড্রেস অফ মর্নিং, এটা তো আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন। কিন্তু আপনারা এটুকু জেনে রাখুন, দুঃখটা কালো পোশাকের মাধ্যমে অতটা ভালোভাবে প্রকাশ হতে পারছে না। দুঃখটা কালো পোশাকের মাধ্যমে অতটা ভালোভাবে বা অতটা ব্যাপকভাবে প্রকাশিত হতে পারছে না যতটা দুঃখ আমার মনের মধ্যে রয়েছে। মানে মানে তিনি কি বলতে চাইছেন? তিনি বলতে চাইছেন যে ট্রু কমেডি বা রিয়েল কমেডি
যখন থেকে ইংলিশ স্টেজ থেকে ডিক্লাইন্ড হয়েছে, ট্রু কমেডি বা রিয়েল কমেডি যখন থেকে ইংলিশ স্টেজ থেকে ডিক্লাইন হয়েছে, তারপর থেকে তার মানসিক অবস্থা, তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন, বুঝতে পারছো, সমস্ত দিক থেকে তিনি কিন্তু পুরোপুরিভাবে ভেঙে পড়েছেন। ফ্রম মাল্টিপল পার্সপেক্টিভ হি হ্যাজ বিন ব্রোকেন কমপ্লিটলি। এবং এতটা ভেঙে পড়েছেন, যতই তিনি কালো পোশাক পরুন না কেন, তার এই দুঃখটা কোনো দিনের জন্যেই বা কোনো অবস্থাতেই এই দুঃখটা অ্যাডিকুয়েটলি প্রকাশ করা সম্ভব নয়। যতই তিনি কালো পোশাক পরুন না কেন, তিনি কোনো অবস্থাতেই এই দুঃখটাকে অ্যাডিকুয়েটলি প্রকাশ করতে পারবেন না। তাই তিনি বলছেন, কি বলছেন, এক্সকিউজ মি স্যার, ঠিক আছে, এক্সকিউজ মি স্যার। তিনি বলছেন অডিয়েন্সদেরকে যে মাফ করবেন স্যার, শুনবেন স্যার, অ্যাটেনশন প্লিজ স্যার, এদিকে একটু তাকাবেন স্যার, ঠিক আছে, আমি কথা বলতে পারবো না। আমি কেন কথা বলতে পারবো না? কারণ আমার চোখে জল। আমার চোখে কেন জল? কারণ আমি কমিক অ্যাক্টর। এখন স্টেজে কি চলছে? এখন স্টেজে সেন্টিমেন্টাল কমেডি চলছে। তো সেন্টিমেন্টাল কমেডি চললে, ঠিক আছে, রিয়েল কমিক অ্যাক্টর যারা হয় কে, তারা সেরকম ভাবে কাজ পায় না। তাহলে মিস্টার উডওয়ার্ডেরও হাতে কাজ নেই, তাহলে তার ঘর চলবে কিভাবে, তার রোজগার হবে কিভাবে? ব্যাপারটা বই আছে। তার মানে আজকে যদি মানুষ শুধু রোমান্টিক সিনেমা দেখে, তাহলে যারা অ্যাকশন হিরো, যারা অ্যাকশন সিনেমা বানায়, সিলভেস্টার স্টিলেন, ড্যানিয়েল ক্রেগ, টম ক্রুজ, এদের সিনেমা তো লোক আর দেখবে না, ঠিক আছে। রাদার মানুষ যদি রোমান্টিক ফিল্ম দেখে, ব্যাপারটা বুঝতে পারছো, তাহলে সেই রোমান্টিক হিরোদের ফিল্ম চলবে। এই সমস্ত হিরোরা সে মুহূর্তে কাজ পাবে না। তখন তারা তো এটা বলতেই পারে যে আজকে মানুষ এত রোমান্টিক ফিল্ম দেখছে যে আমাদের আমাদের যে কাজ পাওয়া, সে কাজ পাওয়াটা তো কমে যাচ্ছে না ইভেন্চুয়ালি। তো সেটাই হচ্ছে এই জায়গার মধ্যে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বলছে স্যার, অডিয়েন্সদেরকে অ্যাড্রেস করে বলছে যে স্যার শুনবেন, আমি না কথা বলতে পারছি না, I can't speak, I'm crying now। এবং পুরো সপ্তাহ জুড়ে কাঁদছি। কেন কাঁদছি? তারপরে তিনি বললেন কারণটা এটাই, রিয়েল কমেডি আর চলছে না। তারপরে হ্যামলেটের নাটক, হ্যামলেটের লাইন, এবং আমি প্রমাণ করে দেখিয়ে দিলাম যে এইটা হচ্ছে হ্যামলেটের লাইন, এটা সেই স্টুপস টু কনকারের লাইন, এবং কোন কোন জায়গার মধ্যে কি কি পরিবর্তন তা চোখের সামনে আমি দেখিয়ে দিলাম। ইট ইজ নট অ্যালোন দিস মর্নিং শুট, ঠিক আছে, চেঞ্জেসটা ওই দিস থেকে আছে। হ্যামলেট নাটকে আছে লাইনটা এরকম, ইট ইজ নট অ্যালোন মাই ইঙ্কি ক্লোক গুড মাদার। এখানে গুড ওয়ার্ডটা রয়েছে, বাট মাদার ওয়ার্ডটা পারপাসফুলি চেঞ্জ হয়ে গেছে। তার মানে এই লাইনের মাধ্যমে হ্যামলেট কি বলেছে, যে কালো পোশাক তো সে পরেছে, কিন্তু কালো পোশাক পরা সত্ত্বেও তার মনের দুঃখটা এতটা বেশি যে ওই কালো পোশাক কোনোদিনের জন্য তার দুঃখটাকে ব্যক্ত করতে পারবে না। ঠিক যেমন ভাবে আজকে মিস্টার উডওয়ার্ড এই কালো পোশাক পরে তিনি বলছেন যে আমার যে দুঃখটা আছে সেটা এই কালো পোশাক কোনোদিনের জন্য বোঝাতে পারবে না। আর এই দুঃখের কারণ ডিক্লাইনেশন অফ রিয়েল কমেডি ফ্রম ইংলিশ স্টেজ। এটি বোঝা গেছে। এই যে ডিসকাশনটা করলাম, ইজ ইট ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ডেবল এন্ড কম্প্রিহেন্সিবল টু অল অফ ইউ? প্রত্যেকে বুঝতে পেরেছো? ভেরি গুড। তাহলে এই জায়গার মধ্য থেকে আমাদের পরে কোশ্চেন আসবে কে, হুইচ পার্ট অফ শেক্সপিয়ার্স হ্যামলেট is referred to in the prologue and why? এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে শেক্সপিয়ারের হ্যামলেটের কোন পার্টটা প্রলোগে ইউজ করা হচ্ছে এন্ড কেন। উত্তরে চলে যাবে। এখানে একটু মুখস্থ লিখতে হবে, ওই লাইনটাকে মুখস্থ করতে হবে। দেখো, দ্য স্পিচ অফ মিস্টার উডওয়ার্ড
In the prologue, is an echo. The speech of Mr. Woodward in the prologue is an echo of Hamlet's speech, is an echo of Hamlet's speech to his mother, is an echo of Hamlet's speech to his mother in Shakespeare's tragedy Hamlet. In Shakespeare's tragedy Hamlet. তারপরে আমরা বলবো Hamlet says that his inky dress cannot adequately express his sadness. আবার বলছি, Hamlet says that his inky dress cannot adequately express his sadness. হ্যামলেট বলছে কে তার যে ইনকি ড্রেস আছে সেটা কোনো অবস্থাতেই প্রকাশ করতে পারবে না। কোনটাকে প্রকাশ করতে পারবে না? তার স্যাডনেসটাকে। he says double quotation, it is not alone my inky cloak, comma, good mother, হে মা। এরপরে ডট 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 যাবে, পুরো একটা লাইন পুরো ডট যাবে, এখানে কিছু জায়গা বাদ যাবে। আসলে এর পরের লাইন হচ্ছে নট কাস্টমারি স্যুটস অফ সোলেম ব্ল্যাক। ঠিক আছে, এরকম করে প্রচুর লাইন বলবে সে। তারপরে বলবে বাট আই হ্যাভ দ্যাট উইদিন, বাট আই হ্যাভ দ্যাট উইদিন। তারপরে আবার কয়েকটা ডট দিয়ে কোটেশন ক্লোজ হবে। হ্যামলেট বলবে যে তার ইনকি ড্রেস প্রকাশ করতে পারবে না তার দুঃখটাকে প্রপারলি। ঠিক আছে, তারপরে আমরা বলবো ফলোইং দ্য স্পিচ অফ হ্যামলেট। উত্তরটা কিন্তু সহজ উত্তর নয়, আর কোশ্চেনটাও সহজ কোশ্চেন নয়। এই কোশ্চেন মারাত্মক টাফ কোশ্চেন। ঠিক আছে, এবং এই নাটকটা বাইরে থেকে পড়লে খুব সহজ, কিন্তু এই নাটকের কোশ্চেন উত্তরগুলো খুব টাফ, এটা মাথার মধ্যে রাখতে হবে। ফলোইং দ্য স্পিচ অফ হ্যামলেট, Mr. Woodward says that his sadness is more internal than external. কি বললাম? ফলোইং দ্য স্পিচ অফ হ্যামলেট, হ্যামলেটের এই স্পিচকে ফলো করে সে বলছে কে? মিস্টার উডওয়ার্ড সেজ দ্যাট হিজ স্যাডনেস ইজ মোর ইন্টারনাল দ্যান এক্সটার্নাল। দেখো, অ্যাকচুয়ালি the dominance of sentimental comedy in English stage কি বললাম? Actually the dominance of sentimental comedy in English stage has made Mr. Woodward a comic actor
a comic actor, very sad. He cannot play role in a sentimental comedy. He cannot play role in a sentimental comedy. Now that is why he is sad. He wears a morning suit. হয়েছে লেখা এই কারণের জন্য তিনি একটা মর্নিং স্যুট তিনি পরেছেন এবং তিনি ভিতর থেকে অন্তর থেকে তিনি প্রচন্ড রকম দুঃখ পেয়েছেন। তাই এই লাইনের উত্তর লিখতে হলে যদি কেউ হ্যামলেটের রেফারেন্স না তোলে বা হ্যামলেটের কোটেশন মুখস্থ না লেখে, বুঝতে পারছ, সেই উত্তরটার কিন্তু কোনো স্ট্যান্ডার্ড থাকবে না, সেই উত্তরটার কোনো ম্যারিট থাকবে না, রাইট? তাই সেক্ষেত্রে হ্যামলেটের এই রেফারেন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলো, তাই এই দুটো লাইনকে আমরা ইম্পর্টেন্ট বলে কনসিডার করে আন্ডারলাইন করলাম। সামনের দিকে বলছে আমার যে দুঃখ, এখানে কোটেশন শেষ, মানে এরপরে এই যে এক্সট্রা যে ডিসকাশন করলাম এগুলো ভুলে যাও। এরপরে ভুলে যাও মানে ফর টাইম বিং আবার এই নাটকে চলে এসো, যেখানে মিস্টার উডওয়ার্ড কথা বলছে। বলছে আমার যে দুঃখ, সেই দুঃখের কোনো প্লাস্টার নেই। মানে প্লাস্টার কথাটা মানে হচ্ছে রেমিডি। আমি আবার বলছি, প্লাস্টার কথাটা মানে হচ্ছে রেমিডি, অর্থাৎ যে সমস্যায় আমি পড়েছি সেই সমস্যা থেকে বেরোনোর আমার কোনো উপায় নেই। মানে আই ফাইন্ড নো আদার অল্টারনেটিভ, ইউনো, আমি একটা সমস্যায় পড়েছি, সেখান থেকে বেরোনোর কোনো উপায় পাচ্ছি। হচ্ছে প্রে, প্রে মানে আই রিকোয়েস্ট ইউ, আই প্রে টু ইউ, উড ইউ নো দ্য রিজন হোয়াই আই এম ক্রাইং, মানে হোয়াই এম আই ক্রাইং। হচ্ছে অনুরোধ করছি তোমাদেরকে, এখানে ইউ, ইউ বলতে অডিয়েন্স, ইউ বলতে অডিয়েন্স যারা নাটক দেখে, ঠিক আছে, তাদেরকে তিনি বলছেন, কি বলছেন, ঠিক আছে, বলছে তুমি কি তোমরা কি জানতে চাও কে কি কারণে আমি কাঁদছি? বলছে তাহলে তোমাদেরকে জানাই, শোনো। দ্য কমিক মিউজ, এই কমিক মিউজ কথাটার মানে হচ্ছে, দেখো, গডেস অফ কমেডি। কথাটা মানে কি বললাম? গডেস অফ কমেডি। কমিক মিউজ ওয়ার্ডের মানে কি বললাম? গডেস অফ কমেডি। এরপরে জেনে নিতে হবে তার নাম কি। গডেস অফ কমেডি হচ্ছেন অ্যাকচুয়ালি থালিয়া, THALIA। থালিয়া is the goddess of comedy. থালিয়া is the goddess of comedy. ভালো করে বুঝতে হবে। তো একজন কমিক মিউজ আছেন, এক্সকিউজ মি, সেই কমিক মিউজের কি নাম? সেই কমিক মিউজের নাম হচ্ছে থালিয়া, ঠিক আছে? তো সিচুয়েশনটা বুঝবে যে তিনি দীর্ঘদিন জুড়ে অসুস্থ, লং সিক, মানে হ্যাভ বিন, আচ্ছা কমিক মিউজ তাহলে হ্যাজ বিন সাফারিং ফ্রম ইলনেস ফর এ লং টাইম, ফর এ লং টাইম, দীর্ঘদিন জুড়ে যিনি কিন্তু অসুস্থতা ভোগ করছেন। ইজ নাও আর ডাইং, ইজ নাও আর ডাইং মানে অ্যাবাউট টু ডাই। আমি আবার বলছি, ইজ নাও আর ডাইং, ইজ নাও আর ডাইং মানে অ্যাবাউট টু ডাই। তার মানে বুঝতে হবে ট্রু কমেডি ইজ ডাইং। আমরা জানি গডেস অফ কমেডি থালিয়া, এর মাধ্যমে তিনি বলতে চাইছেন ট্রু কমেডি, জেনুইন কমেডি যেগুলো, যেটা সত্যিকারের কমেডি, সেটা ডিক্লাইন্ড হতে লাগছে, সেটা ডিক্লাইন্ড হতে লাগছে ফ্রম ইংলিশ স্টেজ, ইংলিশ স্টেজ থেকে সেটা ডিক্লাইন্ড হতে লাগছে। আর এই কারণের জন্য যারা রিয়েল কমিক অ্যাক্টর,
তারা কোনো কাজ পাচ্ছে না, এবং কাজ না পেলে তাদের ক্যারিয়ারের মধ্যে একটা ভয় তৈরি হচ্ছে যে কি হবে, তাদের জীবনে কি হবে, তারা কি করে তারা সার্ভাইভ করবেন, এরকম একটা পরিস্থিতি। তিনি বলছেন, বলছে দর্শক, তোমরা তোমরা জানতে চাইবে না, আপনারা জানতে চাইবেন না কে কেন আমি কাঁদছি? বলছে বলে রাখছি, শুনে রাখেন, সত্যিকারের কমেডি, মানে দ্য রিয়েল কমেডি, দ্য জেনুইন কমেডি, দ্য ট্রু কমেডি। আমি বললাম এই যে মিউজ কথাটা বলে দিচ্ছে, ইটস এ রেফারেন্স টু দ্য 9 মিউজেস। ঠিক আছে, এটা সেই 9 জন মিউজের রেফারেন্স, এটা খেয়াল রাখতে হবে। আমি হাজারবার বলেছি যে এই যে 9 জন মিউজ, দ্য 9 মিউজেস ইন গ্রিক মাইথোলজি, এদের নাম ক্লিও, ইউটারপে, থালিয়া। আমি বিভিন্ন টেক্সট পড়ানোর সময় এগুলো তোমাদেরকে বলেছি। আমি তা সত্ত্বেও আরেকবার এই 9 জন মিউজের নাম আরেকবার বলে দিচ্ছি। 9 মিউজেস, 9 জন মিউজ। এই 9 জন মিউজ কে কে? হু আর দ্য 9 মিউজেস? একজনের নাম ক্লিও, CLIO। আরেকজনের নাম ইউটারপে, EUTERPE। একজনের নাম থালিয়া, যাকে আমাদের এখানে আমি যার নাম বললাম। একজনের নাম মেলপোমেনি, মেলপোমেনি। একজনের নাম টার্পসিকর, CHORE। একজনের নাম ইরাটো, ERATO। একজনের নাম পলিমনিয়া, POLYMNIA, পলিমনিয়া। আরেকজনের নাম ইউরানিয়া, URANIA, যাকে মিল্টন প্যারাডাইস লস্টে ইনভোক করবেন। প্যারাডাইস লস্টে এনার কথা সৃষ্ট কঙ্কারে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, 8। আর এরপরে হচ্ছে 9। 9 হচ্ছে ক্যালিওপে, CALLIOPE, ক্যালিওপে। তাহলে এই হচ্ছে 9 জন মিউজ। ঠিক আছে, তাহলে খেয়াল রাখবে। ঠিক আছে, এর মধ্যে ইরাটো, ইরাটো, এদিকে এনারা কিসের মিউজ আমি বলে রাখছি। যেমন ক্লিও, ক্লিও ইনি হচ্ছেন তোমার মিউজ অফ লিরিক পোয়েট্রি, ইরাটিক পোয়েট্রি। না, ইরাটো হচ্ছে মিউজ অফ তোমার কি বলবো, লিরিক পোয়েট্রি। ইউটারপে ইনি হচ্ছেন মিউজ অফ দ্য মিউজিক, মিউজ অফ দ্য মিউজিক। ঠিক আছে, ইনি মিউজিকের মিউজ, ইউটারপে। ম্যালপোমেনি ইনি হচ্ছেন মিউজ অফ দ্য ট্র্যাজেডি, মিউজ অফ দ্য ট্র্যাজেডি। থালিয়া, একে তো নামটা ইমিডিয়েট আগে লিখতে হবে, মিউজ অফ কমেডি, মিউজ অফ কমেডি। ইউরানিয়া ইনি মিউজ অফ অ্যাস্ট্রোনমি, মানে শুধু অ্যাস্ট্রোনমি নয়, অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোলজি, মিউজ অফ অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোলজি। ঠিক আছে, টার্পসিকর ইনি হচ্ছেন মিউজ অফ দ্য ড্যান্স, ইনি হচ্ছেন মিউজ অফ দ্য ড্যান্স। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার পলিমনিয়া, ইনি হচ্ছেন মিউজ অফ স্যাক্রেড পোয়েট্রি, মানে যেগুলো হচ্ছে তোমার হলি টাইপের পোয়েট্রি, যেগুলোকে স্যাক্রেড পোয়েট্রি বলতে, যেগুলো তোমার হাইম বলা হয়,
HYMN, স্তোত্র গান, স্তোত্র গীতি, কি বলছি বোঝা যাচ্ছে? সেইগুলোকে বলা হয় স্যাক্রেড পোয়েট্রি, স্যাক্রেড, ঠিক আছে? SSCRED। তো মনে রাখবে জিউস এবং নেমোসিনের সম্পর্কের ফলে এইগুলো একটু দেখে পরে বলবো আমি, ক্লিও ক্যালিওপে এই মুহূর্তে আমার খেয়াল পড়ছে না, ঠিক আছে? আই উইল লেট ইউ নো লেটার। তো এরা প্রত্যেকে হচ্ছেন এবং জিউস এবং নেমোসাইনের মেয়ে। এরা হচ্ছেন জিউস এবং নেমোসাইনের মেয়ে, ঠিক আছে? এরা সবাই হচ্ছেন ডটার্স অফ জিউস, এবং এরা প্রত্যেকে মাউন্ট হেলিকনে থাকেন। কোথায় থাকেন? মাউন্ট হেলিকনে থাকেন। এই 9 জন মিউজ এরা মাউন্ট হেলিকনে থাকেন। তো এক্ষেত্রে আমাদেরকে শুধু থালিয়াটা জানলেই হবে যে থালিয়া তিনি হচ্ছেন মিউজ অফ কমেডি, ঠিক আছে? আচ্ছা, এপিক পোয়েট্রি, হ্যাঁ, ক্যালিওপে, এপিক পোয়েট্রি, আর হচ্ছে তোমার ক্লিও হচ্ছে হিস্ট্রি, রাইট? ক্লিও হচ্ছে হিস্ট্রি, থ্যাংক ইউ, ঠিক আছে? এই হচ্ছে তোমার 9 জন মিউজ। এর মধ্যে আমাদের যাকে লাগবে তিনি হচ্ছেন থালিয়া, ঠিক আছে? তিনি হচ্ছেন মিউজ অফ কমেডি। বলছে দ্য কমিক মিউজ লং সিক, লং সিক মানে যে দীর্ঘদিন জুড়ে অসুস্থ ছিল, এবং ইজ নাও আ ডাইং। ইজ নাও আ ডাইং মানে তিনি মারা গেছেন এমনটা নয়, তার অবস্থা খুব বাজে, একটা শোচনীয় পরিস্থিতির মধ্যে রয়েছে, ঠিক আছে? তিনি যে কোনো সময় মারা যেতে পারেন। and if she goes, এই যে শব্দটা, যদি তিনি চলে যান, যদি তিনি চলে যান, এই যে চলে যান এর মানে বাস্তবে তিনি মারা যান। তো এই ডাই জোয়ারটাকে যখন গোজ বলা হলো তখন এটাকে একটা সুইট ওয়েতে এক্সপ্রেস করা হলো, এবং এই সুইট ওয়েতে এক্সপ্রেস করা এটাকে বলা হয় ইউফিমিজম। এটা কি বলা হয়? ইউফিমিজম। ইউফিমিজম কি? যখন একটা হোয়েন এ হার্স আইডিয়া বা একটা বিটার আইডিয়া সেটা এক্সপ্রেসড হয়, ইজ এক্সপ্রেসড ইন এ সুইট ওয়ে। যখন একটা হার্স বা বিটার আইডিয়া একটা সুইট ওয়েতে এক্সপ্রেস হয়, ঠিক আছে, ইট ইজ নোন টু বি, এটা কি নামে পরিচিত হয়? ইট ইজ নোন টু বি ইউফিমিজম। এটা ইউফিমিজম নামে পরিচিত হয়। এটা মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে? যদি তিনি চলে যান, মন দিয়ে বুঝতে হবে, যদি তিনি চলে যান, মাই টিয়ার্স উইল নেভার স্টপ। বলছে আমার কান্না কিন্তু থামবে না। কেন? কারণ তিনি সত্যিকারের কমেডি। সত্যিকারের কমেডি বেঁচে থাকা মানে মানুষ ট্রু কমেডি দেখবে, আর তার চলে যাওয়া মানে মানুষ আর জেনুইন কমেডি দেখবে না, মানুষ দেখবে এই সমস্ত সেন্টিমেন্টাল কমেডি। তাহলে তিনি যদি চলে যান তাহলে তো আমি আর কাজ পাবো না, আর আমি যদি কাজ না পাই তাহলে আমার তো কষ্টই বাড়বে, আমার তো টেনশনই বাড়বে। এ স্বর্ণ এই কথাটা তিনি বললেন, মানে তিনি বলছেন যে আমি শেষ হয়ে যাব। বলছে ফর অ্যাজ এ প্লেয়ার, এখানে প্লেয়ার, প্লে মানে নাটক, তাই প্লেয়ার মানে অ্যাক্টর, এখানে প্লেয়ার শব্দটা মানে অ্যাক্টর, এখানে প্লেয়ার মানে অ্যাক্টর, অ্যাক্টর মানে যিনি নাটকে অভিনয় করেন। তিনি বলছেন অভিনেতা হিসাবে আমি আমার চোখ থেকে এক ফোঁটাও জল বার করতে পারবো না। অভিনেতা হিসেবে আমি আমার চোখ থেকে এক ফোঁটাও জল বার করতে পারবো না। আই ক্যানট স্কুইজ আউট ওয়ান ড্রপ, ঠিক আছে? আমি চোখ থেকে এক ফোঁটা জলও বার করতে পারবো না, মানে মানে আমি কাঁদতে পারবো না। আমি তো জেনুইন কমেডি আমি তো লিখতে পারছি না, তাহলে কি আমি এক ফোঁটা চোখের জলও ফেলতে পারবো না, মানে আমি তো কাঁদতে পারবো না। বলছে মানে কি, সেন্টিমেন্টাল কমেডিতে অভিনয় করতে হলে তোমাকে কাঁদতে জানতে হবে।
You need to know how to cry. You need to know how to shed tears. তোমাকে জানতে হবে কে তুমি কিভাবে কাঁদবে, তোমাকে জানতে হবে কে তুমি কিভাবে চোখের জল ফেলবে, এগুলো তো তোমাকে জানতে হবে, তাছাড়া পুরো মুশকিল আছে। বলছে কিন্তু অভিনেতা হিসেবে আমি তো এক ফোঁটা চোখের জলও ফেলতে পারবো না, তাহলে কি হয়ে যাব আমি? আমি আন্ডান হয়ে যাব। এখানে আন্ডান মানে, এখানে আন্ডান মানে ফিনিশড, আমি পুরোপুরি শেষ হয়ে যাব। মানে আর আমার কোনো চাকরি থাকবে না, আমার কোনো কাজ থাকবে না, আমার কিচ্ছু থাকবে না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি পুরোপুরি ভাবে ফিনিশড হয়ে যাব। আই উইল বি জাস্ট আনডান, ঠিক আছে, আই উইল বি ওভার। সেই মুহূর্তে আমার কাছে কিছু করার থাকবে না, ঠিক আছে। তাহলে এই কথাগুলো তিনি বলছেন, দ্যাটস অল, আই শ্যাল লুজ মাই ব্রেড। এই দেখো ব্রেড, ব্রেড মানে কি? ব্রেড মানে শুধু রুটি নয়, ব্রেড মানে রোজগার, ব্রেড মানে খাবার। আমি খাবার কোথায় পাবো, খেতে কি করে পাবো? তিনি তো অভিনেতা, তিনি তো জেনুইন কমেডিতে অভিনয় করেন। এই জেনুইন কমেডিতে যদি আমি অভিনয় না করতে পাই, তাহলে আমার তো আর খাবার জুটবে না। বলছে আমি পাগল হয়ে যাব। আই উড রেদার, বাট দ্যাটস নাথিং, লুজ মাই হেড, মানে আই উইল লুজ মাই এক্সিস্টেন্স, ঠিক আছে। মানে ইফ দ্য ট্রু কমেডি, হু ইজ সিক, ইফ সি ডাইজ অ্যাওয়ে, মাই টিয়ার্স shall never cease, my tears shall never stop. I'm a comic actor. I cannot bring even one tear to my eyes on the stage in front of the audience. So she cannot weep on the stage, and weeping on the stage is an essential thing in a sentimental comedy. And in those days, sentimental comedy was ruling the stage. In sentimental comedy, there was no scope of laughter, there was only the scope of tear. But as a player, as an actor, it was not possible for Mr. Woodward to cry so evidently, and eventually she would lose his bread. বুঝতে পারছো? এবং তাই তিনি কি করবেন? তিনি তার ব্রেড হারাবেন, তিনি তার রুটি হারাবেন। রুটি হারাবেন মানে তিনি খাবার হারাবেন। বলছে শুধু রুটি নয়, আমি আমার হেডও হারাবো। এরপরে বুঝতে হবে, বলছে when the sweet maid, underline sweet maid. Who is the sweet maid? The goddess of comedy, the goddess of comedy, Thalia. Thalia, goddess of comedy, তাকে বলা হচ্ছে sweet maid. Who is the sweet maid? Goddess of comedy, or Thalia is called to be the sweet maid. বলছে যখন তাকে শুইয়ে দেওয়া হবে upon the buyer. Now we must know কে স্যার বায়ার কাকে বলে। বায়ার বলতে কিছুই নয়, ঠিক আছে, এর মানে কফিন, which is taken to the, which is taken to the, যেটাকে নিয়ে যাওয়া হচ্ছে কোথায়? taken to the burial ground, যেটা নিয়ে যাওয়া হচ্ছে burial ground। I repeat, buyer মানে কি? buyer বলতে, I repeat, buyer is a coffin which is taken, to where, to the burial ground, সেটাকে বলে buyer। বলছে when the sweet maid is laid upon, and laid upon মানে placed, PLACED। বলছে যখন এই সুইট মেডকে শোয়ানো হবে বায়ারের উপরে, তখন আমরা দুজনে বেশি কাঁদবো। সাটার মানে এডওয়ার্ড সাটার, আবার বলছি সাটার বলতে এডওয়ার্ড সাটার, এবং আমি হচ্ছি মিস্টার উডওয়ার্ড, আমি হচ্ছি মিস্টার উডওয়ার্ড। বলছে আমরা দুজনে হব চিফ মর্নার। চিফ মর্নার মানে অনেকে বিলাপ করবে, there would be many persons who would go on crying, অনেকে থাকবে যারা অনেকে প্রচুর কান্নাকাটি করবে, কিন্তু সবচেয়ে বেশি কাঁদবে এডওয়ার্ড সাটার এবং আমি। কেন? কারণ এডওয়ার্ড সাটার একজন বিখ্যাত কমিক অভিনেতা, আর আমি মিস্টার উডওয়ার্ড, আমিও একজন বিখ্যাত কমিক অভিনেতা। এবং তাই আমাদের কান্নাকাটিটা এটা বেশি হবে, মানে বাকিরা সবাই কাঁদবে, কিন্তু আমাদের কান্নাকাটি এটা সবচেয়ে বেশি ভাবে চলবে। কে কে বেশি কাঁদবে? এডওয়ার্ড সাটার কাঁদবে এবং আমি কাঁদবো। আমিটা কে? না, আমিটা হচ্ছে মিস্টার উডওয়ার্ড। বলছে আমরা হব চিফ মর্নার, ঠিক আছে। তাহলে কোশ্চেন আসবে,
কে সাটার কে, হু ইজ সাটার। ঠিক আছে, কমিক মিউজ যদি মারা যান তো কারা সবচেয়ে বেশি কাঁদবে? দেখো, হু ইজ সাটার, SHUTER। দেখো, এডওয়ার্ড সাটার is the name of a celebrated comic actor of English stage. আবার বলছি, এডওয়ার্ড সাটার is the name of a celebrated comic actor of English stage. ঠিক আছে, he played the part of Mr. Woodward. He played the part of Mr. Woodward in She Stoops to Conquer. আবার বলছি, he played the part of Mr. Woodward in She Stoops to Conquer. তাহলে এখানে আমরা কার নাম দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম এডওয়ার্ড সাটারের নাম। তিনি কে? তিনি একজন সেলিব্রেটেড কমিক অ্যাক্টর অফ ইংলিশ স্টেজ। এবং তিনি কার রোলটাকে প্লে করেছিলেন? মিস্টার উডওয়ার্ডের রোলটাকে প্লে করেছেন। সরি, মিস্টার উডওয়ার্ড লিখে ফেলেছে, মিস্টার হার্ডকেসেল। ঠিক আছে, মিস্টার হার্ডকেসেলের রোলটাকে প্লে করেছেন। বলছে আমরা হব চিফ মোর্নার্স। তাহলে কারা হবে চিফ মোর্নার্স? আমরা যদি চিফ মোর্নার্স এই কথাটাকে খাতায় তুলে নিই, তাহলে আমরা বলবো এখানে চিফ মোর্নার হবে দুজন। একজন হবে এডওয়ার্ড সাটার, এবং আরেকজন হচ্ছে মিস্টার উডওয়ার্ড। এরা দুজন হবে চিফ মোর্নার। এই চিফ মোর্নার হওয়ার কারণটা কি বললাম আমি? কারণ এরা যেহেতু পপুলার সেলিব্রেটেড কমেডিতে অভিনয় করে, তাই ট্র্যাজেডি মানে সেন্টিমেন্টাল কমেডিতে এরা পারবে না। সেন্টিমেন্টাল কমেডিতে এরা কোনো অবস্থাতে অভিনয় করতে পারবে না। ঠিক আছে, এরপরে লক্ষ্য করো, বলছে টু হার এ মৌকিস ড্র্যাব অফ স্পুরিয়াস ব্রিড। ভালো করে বুঝবে, আগে এই ওয়ার্ডটাকে বোঝো। এ মৌকিস এই কথাটা মানে কি? MAWKISH। মৌকিস মানে হচ্ছে রেচেড। মৌকিস বলতে তুমি সেন্টিমেন্টাল ওমেনও বলতে পারো। মৌকিস বলতে কি বলতে পারো? সেন্টিমেন্টাল ওমেন। ড্র্যাব, এই ড্র্যাব মানে কি? ড্র্যাব মানে এ ভালগার ওমেন, এ প্রস্টিটিউট। আবার বলছি, এ ভালগার ওমেন, আ প্রস্টিটিউট, আর স্পুরিয়াস ব্রিড। স্পুরিয়াস ব্রিড এ ওয়ার্ডটা আবার গুরুত্বপূর্ণ। এর মানে এ ওমেন অফ illegitimate birth, a woman of illegitimate birth. Yes or no? আবার বলছি স্পুরিয়াস ব্রিড মানে কি বললাম? এ ওমেন অফ ইললেজিটিমেট বার্থ, অর্থাৎ যার বংশ বা যার জন্ম এটা একটু ইলিগ্যাল। বুঝতে পারছি? তার মানে এ মৌকিস ড্র্যাব অফ স্পুরিয়াস ব্রিড। ঠিক আছে, এটা পুরোটা একটা ফ্রেজ। যদি বলে এই ফ্রেজটার মানে কি,
What is meant by the phrase? What is meant by the phrase? By the phrase monkeys drab of spurious breed. আবার বলছি, হোয়াট ইজ মিন্ট বাই দ্য ফ্রেজ monkeys drab of spurious breed? এই ফ্রেজটার মানে কি? আমরা বলতে পারবো দ্য ফ্রেজ monkeys drab of spurious breed simply means a vulgarly sentimental omen of illegitimate birth. Illegitimate, ILLEGITIMATE, illegitimate birth. এরপরে জায়গাটাকে বোঝায় যে কেন এটা বলা হচ্ছে। ঠিক আছে, মনে রাখবে এখানে সেন্টিমেন্টাল কমেডিকে, ঠিক আছে, দেখবে হিয়ার দ্য সেন্টিমেন্টাল কমেডি, হিয়ার দ্য সেন্টিমেন্টাল কমেডি, এখানে যে সেন্টিমেন্টাল কমেডি আছে, ঠিক আছে, তাকে কি বলা হচ্ছে? ইজ লাইক এ ওয়ার্ডলেস অ্যান্ড ভালগার ওমেন। ঠিক আছে, বলা হচ্ছে তুমি তাকিয়ে দেখো কন্ট্রাস্টটা কিভাবে আসছে। কন্ট্রাস্টটা তাকিয়ে দেখো, এখানে সুইট মেড আর এ হচ্ছে মঙ্কিস ড্র্যাব অফ স্পুরিয়াস ব্রিড। মানে রিয়েল কমেডি হচ্ছে মিষ্টি মেয়েটি, মিষ্টি দেবীটি। ইয়েস অর নো? আবার যখনই সেন্টিমেন্টাল কমেডি চলে এলো, সে হয়ে গেল মঙ্কিস ড্র্যাব অফ স্পুরিয়াস ব্রিড। ঠিক আছে, তার মানে জিনিসটাকে বোঝার চেষ্টা কর, দুটো ওমেনের মধ্যে তফাৎটা কিভাবে আনা হচ্ছে। আর এই যে তফাৎ, এটাই হচ্ছে ফান্ডামেন্টাল গ্যাপ বিটুইন রিয়েল কমেডি অ্যান্ড সেন্টিমেন্টাল কমেডি। বলছে টু হার, তুমি যদি বলো যে স্যার হারের, এখানে হার বলতে এই যে প্রোনাউনটা রয়েছে, মানে সি শব্দের যে পজেসিভ বা অবজেক্টিভ ফর্ম যেটা রয়েছে, এই হার বলতে কোন মেয়েটাকে বোঝানো হচ্ছে? এটা অবশ্যই দ্য জেনুইন কমেডি অর দ্য সুইট মেড। এটা অবশ্যই জেনুইন কমেডি বা সুইট মেডকে বোঝানো হচ্ছে। বলছে এর সাথে যদি তুলনা করো তাহলে আমরা বলবো যে সেন্টিমেন্টাল কমেডি এ মৌকিস ড্র্যাব অফ স্পুরিয়াস ব্রিড ছাড়া আর অন্য কেউ নয়। বলছে তারা শুধু ডিল করেন সেন্টিমেন্টে। বলছে সি ডিলস ইন সেন্টিমেন্ট। তার মানে সি ডিলস ইন সেন্টিমেন্ট মানে তিনি শুধু সেন্টিমেন্টাল বিহেভিয়ার বা সেন্টিমেন্টাল নাটকেই শুধুমাত্র সে থাকে। আচ্ছা, বুঝতে তাহলে কে সেন্টিমেন্ট নিয়ে ডিল করে? ওই যে সেন্টিমেন্টাল কমেডির যে মেয়েটি রয়েছে, যাকে বলা হচ্ছে মৌকিস ড্র্যাব অফ স্পুরিয়াস ব্রিড, যে হচ্ছে ভালগারলি সেন্টিমেন্টাল ওমেন, যে অলমোস্ট লাইক এ প্রস্টিটিউট, যে অলমোস্ট লাইক এ লুজ ওমেন। ইয়েস অর নো? তাকে তুলনা করা হচ্ছে এর সাথে। তার মানে একজন কত ভদ্র আর একজন কত জঘন্য, কত নোংরা, এটা বুঝতে হবে। বলছে তিনি যদি মারা যান, যে মেয়েটি সেন্টিমেন্ট নিয়ে ডিল করে সে হয়ে যাবে উইল সাকসিড। উইল সাকসিড মানে সে সফলতা পেয়ে যাবে, ও ওর জায়গাটাকে অধিগ্রহণ করে নেবে। কে অধিগ্রহণ করে নেবে? সেন্টিমেন্টাল কমেডি। কার জায়গাটাকে অধিগ্রহণ করে নেবে? রিয়েল কমেডির জায়গাটাকে অধিগ্রহণ করে নেবে। এবং এইভাবে কি হবে? একটা সমস্যা তৈরি হয়ে যাবে। ঠিক আছে।